হ্যালো বন্ধুরা, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই 150টিরও বেশি জাহাজ অপেক্ষা করছে পানামা খাল দিয়ে সমুদ্রের ওপারে যাওয়ার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, আগে পার হওয়ার জন্য পানামা খাল কর্তৃপক্ষকে জাহাজগুলি $4 লক্ষ পর্যন্ত ট্যাক্স দিতেও রাজি আছে, কিন্তু কর্তৃপক্ষ তাদের খাল পারাপারের অনুমতি দিচ্ছে না। হয়তো আপনি ভাবছেন যে পানামা খালে হয়তো কোনো মেইনটেনেন্স চলছে বা হয়তো অন্য কোনো সমস্যা আছে, কিন্তু আসলে তেমন কিছুই হচ্ছে না। বন্ধুরা, পানামা খাল বর্তমানে এমন একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যার সমাধান যদি খুব তাড়াতাড়ি না হয় তবে সমুদ্রপথের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটি চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কী এমন সমস্যা আছে যার ফলে এত বড় ঘটনা ঘটতে পারে? এরই উত্তর জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সারা পৃথিবীতে বাণিজ্যিক জাহাজের পারাপারের জন্য দুটি শর্টকাট আছে। একটি হলো মিশর দেশে অবস্থিত সুয়েজ খাল, যেটি পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়াকে ইউরোপের সঙ্গে কানেক্ট করে। তেমনিভাবে মধ্য আমেরিকায় অবস্থিত পানামা খাল পূর্ব আমেরিকার এবং ইউরোপীয় জাহাজগুলিকে পশ্চিম কানাডা এবং পশ্চিম আমেরিকার দেশে পৌঁছাতে সাহায্য করে। পৃথিবীতে প্রায় 50,000 কার্গো শিপ আছে, যার মধ্যে 70% জাহাজ এই দুটি শর্টকাট ব্যবহার করে। অর্থাৎ যদি সুয়েজ খাল এবং পানামা খালে কোনো সমস্যার ফলে জাহাজ পারাপার বন্ধ হয়ে যায়, তবে তার ফল না চাইতেও সারা পৃথিবীকে ভোগ করতে হবে। যার এক ঝলক 2021 সালে সারা পৃথিবী একবার দেখেছিল, যখন এভার গিভেন নামে একটি কার্গো শিপ সুয়েজ খালে আটকে গেছিল, যার ফলে সুয়েজ খালের জাহাজ পারাপার 6 দিন ধরে বন্ধ ছিল। যদি ভবিষ্যতেও আবারও এমন কিছু হয়, তবে জাহাজগুলিকে পুরো আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ঘুরে যেতে হবে, যাতে টাইমও বেশি লাগবে এবং জ্বালানিও বেশি খরচ হবে। আর এই এক্সট্রা খরচ ঘুরিয়ে ফিরিয়ে সাধারণ মানুষ অর্থাৎ আমাদেরকেই দিতে হবে। বন্ধুরা, এই শর্টকাটগুলি ব্যবহার করার জন্য শিপিং কোম্পানিগুলি ক্যানাল অথরিটিকে মোটা অঙ্কের টোল ট্যাক্স দেয় এবং হাজারো শর্ত মানতে হয়। কিন্তু কেন, কী এমন কারণ রয়েছে যার ফলে এই ক্যানাল এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নিই। ধরে নিন, ইউরোপের ইউনাইটেড কিংডম থেকে একটি জাহাজ পশ্চিম আমেরিকায় অবস্থিত সান ফ্রান্সিসকো শহরে যাবে। এবার সান ফ্রান্সিসকো পৌঁছানোর জন্য জাহাজটির দুটি রাস্তা আছে। প্রথমটি হলো, সেটি পুরো আটলান্টিক মহাসাগর ক্রস করে দক্ষিণ আমেরিকার বটম কেপ হয়ে প্রশান্ত মহাসাগরে ঢুকবে এবং সেটি পাড়ি দিয়ে সান ফ্রান্সিসকো পৌঁছাবে, যেখানে সেটিকে প্রায় 25,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যাতে জাহাজটির প্রায় 1 মাস সময় লাগবে এবং 80 লাখ লিটার তেল খরচ হবে, যার মূল্য $32 মিলিয়ন। আর দ্বিতীয় রাস্তাটি হলো, সেটি আটলান্টিক মহাসাগর ক্রস করে ক্যারিবিয়ান সাগর হয়ে পানামা খাল ক্রস করবে, তারপর সান ফ্রান্সিসকো পৌঁছাবে। এর ফলে জাহাজটিকে প্রায় 14,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যার ফলে জাহাজটিকে প্রায় 44% কম পথ পাড়ি দিতে হবে এবং এতে শিপিং কোম্পানির খরচও অনেক কম হবে, আবার সময়ও কম লাগবে। আর এই জন্যই জাহাজগুলি পানামা খাল দিয়ে পারাপার করে, আর এর জন্য লক্ষ লক্ষ ডলার ট্যাক্স দিতেও তারা রাজি থাকে। কিন্তু বন্ধুরা, এখন পানামা খাল কর্তৃপক্ষ চাইলেও বেশি জাহাজ পারাপার করতে পারছে না। কিন্তু কেন? বন্ধুরা, এর উত্তর জানার আগে আপনাদের বুঝতে হবে যে পানামা খাল কীভাবে কাজ করে। ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম আশ্চর্য কীর্তি এই পানামা খাল পানামা স্ট্রিপের গাতুন হ্রদে অবস্থিত। পানামা স্ট্রিপ হল সেন্ট্রাল আমেরিকায় অবস্থিত 30 কিলোমিটার চওড়া একটি স্থলভাগ, যেটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রেখেছে। এখানে সুয়েজ ক্যানালের মতো ক্যানাল বানানো সম্ভব ছিল না, কারণ এখানকার উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় 30 মিটার উঁচু। তাই প্রথমে জাহাজগুলিকে ক্যানাল লকের মাধ্যমে 30 মিটার উঁচুতে উঠিয়ে গাতুন লেকের মধ্যে পৌঁছে দেওয়া হয়। তারপর লেক পার হয়ে জাহাজগুলিকে ক্যানালের অন্য প্রান্তে আবারও লক সিস্টেমের মাধ্যমে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। লক্ষ লক্ষ টন ভারী এই জাহাজগুলিকে 30 মিটার উপরে ওঠানো এবং নামানোর জন্য পানামা ক্যানেলে লক সিস্টেম ইউজ করা হয়, যেগুলি সিঁড়ির মতো কাজ করে। প্রথমে লক নাম্বার 1-এর দরজা বন্ধ করে লক নাম্বার 2 থেকে লক নাম্বার 1-এ জল ভরা হয় এবং সমান লেভেলে আনা হয়। এই প্রসেসে কোনো পাম্পের দরকার হয় না। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের সাহায্যেই জল উপরের লক থেকে নিচের লকে চলে যায়। জলের লেভেল সমান হওয়ার পর মাঝের দরজা খুলে জাহাজটিকে 2 নম্বর লকে ঢুকিয়ে দেওয়া হয়। একই রকমভাবে লক নাম্বার 3 থেকে জল লক নাম্বার 2-এ যায়। আবার লেভেল সমান হলে জাহাজ লক নাম্বার 3-এ চলে আসে। এবার লক নাম্বার 3-এর জলের লেভেল গাতুন লেকের জলের লেভেলে নিয়ে আসা হয় এবং ফাইনালি 3 নম্বর লকের দরজা খুলে জাহাজটিকে গাতুন লেকে ঢুকিয়ে দেওয়া হয়। 10 থেকে 15 মিনিটের এই প্রসেসে জাহাজটি 30 মিটার উপরে উঠে যায়। এবার গাতুন হ্রদ পার করে অন্য প্রান্তে পৌঁছতে জাহাজটির 11 ঘন্টা সময় লাগে এবং সেখানেও একই পদ্ধতিতে জাহাজটিকে 30 মিটার নিচে নামিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, এখানে সবচেয়ে লক্ষণীয় ব্যাপারটি হলো, জাহাজগুলিকে পারাপারের সময় লক সিস্টেমে যে জল ব্যবহার করা হয় তা গাতুন হ্রদ থেকেই নেওয়া হয়।
লক নাম্বার 1-এর জল সমুদ্রে ছেড়ে দেওয়া হয় যাতে জলের লেভেল সমুদ্রের সাথে সমান হয়, আর এই জল পুরোটাই নষ্ট হয়। গাতুন লেকের জল মিষ্টি জল, যেটি এভাবে নষ্ট হতে থাকে। জাহাজ পারাপারের পাশাপাশি এই হ্রদের জল স্থানীয় মানুষেরা পানীয় জল হিসেবেও ব্যবহার করে। বন্ধুরা, পানামা খালে একটি জাহাজ পারাপার করতে যে পরিমাণ জল নষ্ট হয় তাতে 5 লক্ষ মানুষের একদিনের পানীয় জলের চাহিদা মিটে যাবে। বছরের পিক টাইমে পানামা খাল দিয়ে 38টি জাহাজ পার হয়, যার ফলে প্রতিদিন 1,90,00,000 মানুষের পানীয় জল সমুদ্রে ফেলে নষ্ট করা হয়। বন্ধুরা, গাতুন হ্রদ একটি বড় হ্রদ যার সাইজ একটি মাঝারি শহরের মতো। ট্রপিক্যাল অঞ্চলে অবস্থানের কারণে বৃষ্টির জল আশেপাশের পাহাড় এবং ছোট নদীর মাধ্যমে এই হ্রদে এসে পড়ে। এই বৃষ্টির জলই হলো গাতুন হ্রদে জলের প্রধান উৎস। এই বৃষ্টির মাধ্যমে গাতুন লেক জাহাজ পারাপারের ফলে নষ্ট হয়ে যাওয়া জলের চাহিদা পূরণ করে। 110 বছর আগে যখন পানামা খাল বানানো হয়েছিল তখন এই বিষয়ে কেউ ভাবেনি যে যদি লেক গাতুনের বৃষ্টির জল কম হয় তাহলে কি হবে। আর আজকের দিনে এই সমস্যাটি গাতুন লেকে দেখা গেছে, যার ফলে সমস্যায় পড়তে চলেছে পানামা গভর্নমেন্ট এবং শিপিং ইন্ডাস্ট্রি। প্রতি 7 বছর অন্তর পানামা এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যায়, আর এই সমস্যা প্রত্যেকবারে গম্ভীর রূপে বাড়ছে। আর এবার এখানকার অবস্থা এতই খারাপ যে 2023 সালে এখানে অনেক কম বৃষ্টি হয়েছে, আর আবহাওয়া দপ্তরের মতে 2024 সালেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এমন অবস্থায় পানামা সরকারের কাছে 2টি অপশন আছে। প্রথমত, হয় তারা ক্যানাল চালু রাখুক যাতে প্রতিদিন প্রচুর পরিমাণে জল নষ্ট হবে, অথবা ক্যানাল বন্ধ রেখে স্থানীয় মানুষের পানীয় জল বাঁচানোর ব্যবস্থা করুক। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পানামা খালের মাধ্যমে পানামা সরকার প্রতি বছর $4.32 বিলিয়ন ট্যাক্স কালেক্ট করে, যা দেশটির জিডিপির একটি বড় অংশ। যদি ক্যানাল বন্ধ করে দেওয়া হয় তাহলে এই ইনকামও বন্ধ হয়ে যাবে, আর খোলা রাখলে পানীয় জলের সমস্যা দেখা দেবে। এমন অবস্থায় পাম্পের সাহায্যে সমুদ্রের জলও গাতুন হ্রদে ঢালা যাবে না, কারণ এতে হ্রদের মিষ্টি পানীয় জল লবণাক্ত হয়ে নষ্ট হয়ে যাবে। তাই এখানকার সরকার গাতুন হ্রদের জল বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। সর্বপ্রথমে জাহাজ পারাপারের সংখ্যা কমানো হয়েছে। যেখানে আগে প্রতিদিন 38টি জাহাজ পার হতো, এখন তার সংখ্যা কমিয়ে 18টি করা হয়েছে। দ্বিতীয়ত, সেই সমস্ত কার্গো শিপগুলিকেই পার করা হচ্ছে যাদের কাছে কন্টেইনারের সংখ্যা কম রয়েছে, কারণ সেই সব জাহাজ হালকা হবে এবং হালকা জাহাজ পারাপারে জলও কম নষ্ট হবে। তাই শিপিং কোম্পানিগুলি তাদের জাহাজের মাল 40% পর্যন্ত কমিয়ে নিচ্ছে এবং অন্য জাহাজে লোড করে পাঠাচ্ছে, যার ফলে পানামা ক্যানালে জাহাজের সংখ্যাও খুব বেড়ে গিয়েছে। পানামা ক্যানালের বাইরে জাহাজের লাইন লেগে গিয়েছে। যাদের আগে থেকে বুকিং করা নেই তাদের 10 থেকে 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও টোল ট্যাক্সের পরিমাণও 10% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইউরোপ থেকে পশ্চিম আমেরিকাগামী এবং পূর্ব আমেরিকা থেকে পূর্ব এশিয়াগামী জাহাজ রুটগুলিতে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং কার্গো ডিলে হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য ইন্টার ওশিয়ানিক করিডোর বানানো হচ্ছে, যাতে বলা হচ্ছে যে জাহাজগুলি প্রথমে ক্যানালের এক প্রান্তে মাল আনলোড করবে, তারপর সেই মালগুলি ট্রেন ও ট্রাকের মাধ্যমে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হবে, তারপর আবার সেগুলিকে জাহাজে লোড করে পাঠানো হবে। এই অপশনটি শুনতে ভালো হলেও সাউথ আমেরিকার পশ্চিমে অবস্থিত আন্দিজ পর্বতমালা এই কাজে বাধার সৃষ্টি করছে। তবুও মেক্সিকোর সরকার মেক্সিকোর সাউথ পয়েন্টে 190 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা এবং রেল লাইন বানানোর কাজ শুরু করে দিয়েছে, যার 2 প্রান্তে 2টি বড় পোর্ট বা বন্দর বানানো হবে। আর এতে টোটাল $2.85 বিলিয়ন খরচ হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই প্রজেক্টটি 2030 সালে কমপ্লিট হবে, কিন্তু তৈরি হওয়ার পরে এই রুট পানামা ক্যানালের থেকেও বেশি ফাস্ট এবং সস্তা হবে বলে মনে করা হচ্ছে। এই রাস্তায় প্রতি বছর 13 লক্ষ কন্টেইনার ট্রান্সপোর্ট করা যাবে, যা পানামা ক্যানালের অর্ধেক লোড কমিয়ে দেবে। মেক্সিকোর এই প্রজেক্ট অন্যান্য অপশনের চেয়ে বেশি প্রমিসিং হলেও এটি সম্পূর্ণ হতে কয়েক বছর লেগে যাবে। বন্ধুরা, বর্তমানে পানামা খালের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। যদি এখানে আবার বৃষ্টি হয় এবং জলের লেভেল বাড়ে তবেই পানামা তার ফুল ক্যাপাসিটিতে আবার কাজ করতে পারবে। কিন্তু যেভাবে পরিবেশ দূষণের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তাতে আর কতদিন পানামা ক্যানাল ব্যবহারযোগ্য থাকবে তা নিয়ে একটি বড় প্রশ্ন থেকেই যায়। আর যদি বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমতেই থাকে তাহলে হয়তো একদিন পানামা ক্যানাল চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এমন ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।